আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা মহামারীর সময় আশা করি সবাই তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আমার দ্বিতীয় ক্লাস নেরেশন পার্ট 2। দেখো, আজকে শুরুতেই আমরা দেখাচ্ছি নেরেশন পার্ট 2 এর আলোচনা। আমরা কিছু উদাহরণ দিয়েছি। আমার টেকনিকটা হলো নেরেশনের ক্ষেত্রে বা যে কোনো গ্রামাটিক্যাল নিয়মের ক্ষেত্রে আমার টেকনিক হলো প্র্যাকটিস। আমাদের প্রথম উদাহরণটা হলো হি সেড টু জলি। সে জলিকে বলল, হ্যাভ ইউ ডান ইউর ডিউটি। আমি শুরুতেই বলেছিলাম গত ক্লাসে আমরা নেরেশনের সেন্টেন্স বেস নেরেশন আমরা প্রথমে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে এবং সামান্য একটু আলোচনা করেছিলাম ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে নিয়ে। আসলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি একটু লং, তাই আমি আজকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা বাকি অংশগুলো আলোচনা করতেছি। দেখো, এখানে আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দুই প্রকার, অর্থাৎ দুই ধরনের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয়। একটা অক্সিলারি ভার্ব শুরুতে দিয়ে যে প্রশ্ন করা হয় সেটা হলো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইয়েস নো বেস কোয়েশ্চন। অর্থাৎ আমি যদি বলি তুমি কি একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস অর নো। অর্থাৎ অক্সিলারি ভার্ব শুরুতে আমরা বসাই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করি সেটা হলো ইয়েস নো বেস কোয়েশ্চন, যারা আনসার হবে ইয়েস অর নো। আর ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা যদি প্রশ্ন করি, যেমন আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম, এটা ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা প্রশ্ন করি তোমার নাম কি, তখন তুমি ইয়েস নো বলতে পারবে না, অবশ্যই তোমার নামটি বলতে হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ যা চাচ্ছে উত্তর যদি ইয়েস অর নো হয় তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা করতে হবে আমাদের প্রশ্ন, আর উত্তর যদি পূর্ণাঙ্গ উত্তর দিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে করতে হবে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডব্লিউএস কোয়েশ্চন 9টি আছে, সেগুলা দিয়ে ডব্লিউএস কোয়েশ্চন করা যায় এবং অক্সিলারি ভার্ব দ্বারা করা যায়। আমরা এখন অক্সিলারি ভার্ব আসলে কি সেটাও আলোচনা করতে হয়। অনেকেই জানো, পূর্বের ক্লাসে পড়েছো বা অন্যান্য ক্লাসে পড়েছো, কিন্তু অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ আমাদের মেইন ভার্বের আগে বসে আমাদের মূল ভার্বকে সাহায্য করে, কাজ করতে। বাংলায় যেমন আমি যাই, বাংলায় আমার সাথে সাথে আমি এটাকে যাইতেছি বলি, কিন্তু ইংরেজিতে যাইতেছি শুধু গোয়িং দিলে হবে। যেমন আমি যাই, আই গো, আমি যাইতেছি, বাংলায় সহজে হলাম যাইতেছি তেসি লাগাই দিলাম, কিন্তু ইংরেজিতে আই গোয়িং দিলে সেন্টেন্সটা অসম্পূর্ণ হয়ে যাবে, আই এম গোয়িং। এখানে গোয়িংয়ের অর্থ কন্টিনিউয়াস করছে আমার এম দ্বারা, গোয়িংকে কী করেছে, যাওয়া থেকে যাইতেছি এটাকে সাহায্য করেছে। তাই আমাদের অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে। তোমরা জানো কয়েকটি অক্সিলারি ভার্ব বলতেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডো ভার্ব আছে, ডো, ডিড, ডাজ। আবার মডেল অক্সিলারি ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শুড, শেল, উড, নিড, মাস্ট, আরও কয়েকটা আছে। সেগুলো অবশ্যই তোমরা আস্তে আস্তে আয়ত্ত করে নিতে পারবে ইনশাল্লাহ। আমরা এখন দেখি, গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে আমরা সকল ইনডাইরেক্ট নেরেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের পরবর্তী ডাইরেক্ট রিপোর্টের স্পিচটা যেটি আছে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। যেহেতু আমাদের প্রশ্ন করা হয়েছে, তাহলে আমাদের প্রশ্ন যে করা হলো সেটা আমরা কি দ্বারা বুঝাবো, আক্স দ্বারা। অর্থাৎ আমার সেইড টু পরিবর্তন হয়ে আক্সড হবে। এখন একটা প্রশ্ন টু কী দিব, আমরা সেইডের পরে টু বসে, কিন্তু অন্য রিপোর্টিং ভার্ব যেগুলো বসে টু বসে না। যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো, কিন্তু টু আমরা ব্যবহার করব না। একমাত্র প্রপোজ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটাস থাকলে তখন আমরা প্রপোজ দিই। প্রপোজের পরে যদি অবজেক্ট থাকে তখন আমরা টু ইউজ করব। অন্য যত রিপোর্টিং ভার্ব আমরা ইউজ করব সেগুলোর পরে টু ইউজ করব না, একমাত্র সেইড টু এবং প্রপোজ টু। তাই আমরা সেইড টুর পরিবর্তে কী দিলাম, আক্স দিলাম। আরেকটা কথা মনে রাখবা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কি, ইনভার্টেড কমার বাইরের অংশ, অর্থাৎ বক্তার অংশ এবং সাবজেক্ট এবং অবজেক্ট কখনোই পরিবর্তন হবে না। শুধু সেইড থাকে, অনেক সময় শেষ থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, এটা পরিবর্তন হবে। তা আমরা সেইড টুর পরিবর্তে দিলাম আক্সড, তারপরে জলি। এখন আমার কনজাংশন, মাঝখানে কনজাংশন ইউজ করব, অর্থাৎ উভয় সেন্টেন্সকে, অর্থাৎ উভয় অংশকে আমরা
দুইটা ক্লোজকে ইফ দ্বারা যুক্ত করেছি। গত রাত আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাঝখানে আমরা দ্যাট দ্বারা সংযুক্ত করব, কিন্তু যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় এটা ভিন্ন। আমরা ইফ দিব অথবা ডব্লিউএস কোয়েকশন ওয়ার্ডের নয়টির মধ্যে যেগুলো থাকবে, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। যদি ডব্লিউএস কোয়েকশন থাকে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করবে, অতএব তখন ইফ বসবে না। একমাত্র শুধু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় সেন্টেন্সটি, তখনই আমরা ইফ ব্যবহার করব। এখন আমরা ইফের পরিবর্তে ইফ বসানোর পরে আমরা প্রোনাউন বা নাউন আমরা সাবজেক্টটা ইউজ করব। এখন দেখতে হবে আমাদের সাবজেক্টটা কোন পার্সনে পড়ছে। আমরা জানি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন হয়, কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আমরা থার্ড পার্সন হয় কোনো পরিবর্তন হবে না। এখানে আছে সেকেন্ড পার্সন ইউ। আমাকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, আগেই সাবজেক্ট আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে। যেহেতু সাবজেক্ট আনবো আমরা ইউটা কাকে বলেছে? বক্তা। অর্থাৎ আমি যখন বক্তব্য দিব আমাকে কখনো আমি ইউজ করব না। হ্যাঁ, কাকে আমি ইউজ করব? যাকে আমি উদ্দেশ্য করে বলতেছি তাকে আমরা ইউ বলব। আচ্ছা, এখানে ইউ বলেছে, হি জলিকে মিন করেছে ইউ দ্বারা, আমি জলিকে বলবো সি দ্বারা। কারণ জলি হলো মহিলা বা মেয়ে, যেই হোক মহিলার প্রোনাউন হলো সি আর পুরুষের প্রোনাউন হলো হি। এখন আমাদের অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে। একটা জিনিস নিয়মটা মনে রাখবো, অর্থাৎ আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস। তো এই কথাগুলো আসলে অনেকে টেন্স বুঝে না। তখন আমরা কি করব? অর্থাৎ এম ইজার হলে ওয়াজ হেয়ার দিব, হ্যাজ থাকলে হেড দিব। টেন্স না বুঝলো আমার এটা করা সম্ভব যদি আমরা সেই কথাটা মনে রাখি। এম ইজার থাকলে ওয়াজ হেয়ার, হ্যাজ থাকলে হেড দিব। তারপর আরও আছে, বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। হ্যাবের পরিবর্তে এখানে কি দিয়েছি? হেড। ডানই আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আছিল, হয়েছে ফার্স্ট পারফেক্ট। হার ডিউটি, এখানে ইওর ডিউটি আছে। ইউ থেকে ইওর, ইউর পসেসিভ ফর্ম ইওর, আইয়ের পসেসিভ ফর্ম মাই। এখানে ইউর বদলা কি ব্যবহার করেছি আমরা? শির পসেসিভ ফর্ম হার। তুমি কি তোমার কাজ ডিউটি করেছো? তুমি কি তোমার, আমি কোনো সে কি তার কাজ করেছিল। এখানে হার দিয়েছি কেন? ইউ থেকে যদি ইওর হয় শির পসেসিভ ফর্ম হার ডিউটি। আমরা দ্বিতীয় উদাহরণে যাই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডো ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। শিক্ষক ছাত্রদেরকে বলেছেন তোমরা কি তোমাদের বাড়ির কাজ শেষ করেছো। এখন আমরা দেখি এখানে কোন ধরনের সেন্টেন্স। শুরুতে আমাদেরকে লক্ষ্য করতে হবে রিপোর্টের স্পিচে কোন ধরনের সেন্টেন্স ইউজ করা হয়েছে। যেহেতু এখানে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আসলে চিনি না, একেবারেই চিনি না। আমরা যদি নোট অফ ইন্টারগ্রেশন অর্থাৎ ইন্টারগ্রেটিভ চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। অথবা বলে প্রশ্নকর্তা বলে ইন্টারগ্রেটিভ আমার এখানে দিল না, ইন্টারগ্রেটিভ চিহ্ন দিল না, তখন আমরা কীভাবে ইন্টারগ্রেটিভ বলবো? হয় ডব্লিউএস কোয়েকশন ওয়ার্ড থাকবে 9টির মধ্যে একটি, ডব্লিউএস কোয়েকশন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হবে। অর্থাৎ ডব্লিউএস কোয়েকশনও দেই থাকলে থাকবে, আর না হয় অক্সিলারি ভার্বের অর্থাৎ সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ধরে নিতে হবে সেটা কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। প্রশ্নকর্তায় ইন্টারগ্রেটিভ চিহ্ন না দিলেও আমরা ধরে নিব যে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। দ্য টিচার আক্স কেন? ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলেই আমাদের আক্স দিতে হবে। দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট, এখনও ইফ আমি ইউজ করেছি, আগেও ইউজ করেছিলাম, যেহেতু এখানে ডোটা হলো অক্সিলারি ভার্ব। ডো যেহেতু আছে, ডো অক্সিলারি ভার্ব থাকলেই আমরা মধ্যখানে কনজাংশন হিসাবে ইফ ইউজ করব। আমরা ইফ ইউজ করলাম, তারপর হইলো প্রোনাউন দিতে হবে। প্রোনাউন এখন কোনটা? এখানে আছে দেখো ইউ। আমরা আগেই বলেছি সবসময় ইনডাইরেক্ট নারেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স এটাও আলোচনা করেছি, অর্থাৎ শুরুতেই যদি আমি সাবজেক্ট দিই সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখন শুরুতেই সাবজেক্ট আনতে গেলে এখানে আছে ইউ দ্বারা শিক্ষক নিজেকে কি কখনো ইউ বলবে না, অবশ্যই কাকে এখানে ইউ বোঝাচ্ছে? দ্য স্টুডেন্টকে। অর্থাৎ আমরা সবসময় ইউ যদি থাকে আমরা অবজেক্টকে ফলো করে আমরা পরিবর্তন করতে হবে। এখানে কি আমরা দ্য স্টুডেন্টই ইউজ করবো না,
প্রোনাউন ইউজ করব। অর্থাৎ একই বাক্যে যেহেতু এখানে মাঝখানে ইফ দিছি, একই বাক্যে কনজাংশন করে ফেলেছি, তাই একই বাক্যে দুটি নাউন হবে না। নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করব? প্রোনাউন ইউজ করব। দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট যদি এস না থাকতো, এখানে স্টুডেন্ট যদি থাকতো অবশ্যই আমরা হি দিতাম। যেহেতু স্টুডেন্টস আছে বহুবচন, সকল বহুবচনের আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত বহুবচন আছে সকল বহুবচনের প্রোনাউন দে হবে। তাই আমরা ইউ এর পরিবর্তে কি দিলাম? দে। কিন্তু দেখো এই আগের উদাহরণে আমরা ইউ এর পরিবর্তে দিছি সি, এখন দিলাম আমরা কি? দে। কেন দে দিলাম? ইউ দ্বারা তো আমরা এখন স্টুডেন্টস বহুবচন অনেক ছাত্রছাত্রীদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য তাদের প্রোনাউন হলো দে। দেওয়ার পরে আমার কাজ কি? এখন মূল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, আছে ডো ভার্ব। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো যখন এসেছে, একটা কথা বলতেই হয় যে ডো কখন বসে? যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে ডো দ্বারা। এটা হলো অনেকে আমরা একটা কথা বলি না যে টেকার কাম চালানো, অর্থাৎ আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, আমি ডো দিব। যদি প্রেজেন্ট টেন্স হয় ডো দিব, ফার্স্ট টেন্স হলে ডিড দিব, এবং অনেক সময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট তারপরে সিঙ্গুলার থাকে তখন ডাজ ইউজ করব। যখন আমরা ইনডাইরেক্ট নেরেশন ইনডাইরেক্ট করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন ডো, ডিড, ডাজ উঠে গিয়ে মূল ভার্বটা পরিবর্তন হবে। অর্থাৎ যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে ডো, মূল ভার্বটা হবে ফার্স্ট টেন্সে, ফিনিশের ফার্স্ট ফর্ম হবে ফিনিশড। ইউ থেকে ইয়োর ছিল, দে থেকে আমরা দেয়ার পসেসিভ দেয়ার। হোমওয়ার্ক, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক এটা নাউন, এটা চেঞ্জ হবে না। হোমওয়ার্ক আমাদের কি চেঞ্জ করতে হবে? আগের ক্লাসে আমি উল্লেখ করেছিলাম, আমরা প্রোনাউনগুলো চেঞ্জ করব, আর চেঞ্জ করব ভার্ব অক্সিলারি ভার্ব। ভার্ব দুই ধরনের, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে, ডো ভার্ব না ছাড়া অন্যান্য অক্সিলারি ভার্ব থাকলে শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করলেই হয়। এম ইজার থাকলে ওয়াজ আর হ্যাভ এস তাহলে হেড বসবে, ক্যান তাহলে কুড বসবে, শেল তাহলে শুড বসবে, উইল তাহলে উড বসবে, শেল থাকলে অনেক সময় শুড বা উডও বসে। এই জিনিসটা আমরা লক্ষ্য করতে হবে। আমার তৃতীয় এক্সাম্পলে আমরা আসি। হি সেড টু মি, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? তুমি কোথায় গিয়েছিলে গতকাল? আমরা এটার মাধ্যমে আমরা যখন পাংচুয়েশন পড়ি এবং ক্যাপিটাল মার্কসে যে আসে এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। আমরা ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটার দিব, এবং যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, এটা লাস্ট শেষে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দিব। তাই আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, শুরুতেই আমরা দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে কোন ধরনের সেন্টেন্স ইউজ করা হয়েছে। যেহেতু ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেইটুর পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড হবে, সেইটুর পরিবর্তে তারপর অবজেক্ট। আমরা টু ইউজ করব না। ডব্লিউএস কোয়েকশন ওয়ার্ড আছে এখানে হোয়ার। হোয়ার রিলেটিভ প্রোনাউন হিসাবে আমি কনজাংশন হিসাবে কাজ করবে, যেহেতু হোয়ারটা এখানে আসবে। তবে একটা জিনিস না বললেই নয়, যে হোয়ারটা এখানে ডব্লিউটা দিয়েছিলাম ইনভার্টেড কমার ভিতরে ক্যাপিটাল লেটার, কিন্তু এখানে আমরা কি ইউজ করেছি? স্মল লেটার। কেন ইউজ করেছি? যেহেতু এখানে আমরা একই সেন্টেন্সের বিভক্ত করে নিব এবং কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, তাই যেহেতু ওয়ারটা স্মল লেটার, ডব্লিউটা স্মল লেটার হবে। তারপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আমরা সাবজেক্ট আবার খুঁজে আনতে হবে। দেখো আমরা সাবজেক্ট আনবো কি? এখানে আছে ইউ। ইউটা দ্বারা কাকে বোঝাচ্ছে? অবশ্যই সাবজেক্ট নিজেকে বোঝাবে না, আমার অবজেক্টকে বোঝাচ্ছে। অবজেক্ট আছে মি। তো ইউটা যদি মি অর্থাৎ ইউ দ্বারা যদি মিকে বোঝায়, মি কোথা থেকে আসছে আমাদের জানতে হবে। এটাতে যেহেতু অবজেক্টিভ রূপ, অবজেক্ট, এখন সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কীভাবে বুঝবো? ভার্বের আগে যদি থাকে সেটা হবে সাবজেক্ট, ভার্বের পরে থাকলে সেটা হবে অবজেক্ট। সহজেই বুঝে ফেললাম। এত বিস্তারিত ব্যাখ্যা না বুঝে, অনেক সময় আছে বিস্তারিত বেশি বুঝতে গিয়া আমরা কমও বুঝি না বা বুঝতে একটু কষ্ট হয়। তাই ভার্বের পরে যে থাকে বুঝবো, সহজেই বুঝবো অবজেক্ট। যেহেতু আমরা এখানে ইউটা দেখো, এখন অনেকে আছে ইউটা স্যার কি বুঝবো? আমরা সাবজেক্ট না অবজেক্ট। আমার যেহেতু মেন ভার্বের আগে আছে, মেন ভার্ব হলো গো, গোর আগে ইউ আছে। অনেক সময় ইউ এর সাবজেক্টও ইউ, অবজেক্ট ইউ। আমার মেন বা সাবজেক্টে ভার্বের আগে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে এটা অবশ্যই, অর্থাৎ ভার্বের আগে যে কোনো কিছু থাকলে সেটা সাবজেক্ট হবে। এখানে দেখি আমরা, এখানে ইউটা চেঞ্জ হয়েছে আই হয়ে। আই কীভাবে হলো? আমাদের ইউটা দ্বারা আমাকে মিন করছে মিকে, মির সাবজেক্টিভ রুল আই। তারপর আমাদের কোন টেন্সে আছে দেখতে হবে, কোন ফর্ম, ভার্বের কোন ফর্ম আছে? ডিড।
এখন অক্সিলারি ভার্ব থাকবে না, তখন ডু ডিড ডাজ ইউজ হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে। এখন আর দরকার নেই, আমরা ইন্টারগ্রেটিভ নাই, তাই আমরা ডু ডিড ডাজের প্রয়োজন নেই, আমরা এখন মেইন ভার্বে ধরবো। এখন যেহেতু ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্টে যেতে হয়। অর্থাৎ সহজ নিয়ম, যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, গো অ্যান্ড গান। গো অ্যান্ড গান আমাদের ভার্বের লিস্টও একটু জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভার্বের লিস্টগুলো একটু মুখস্থ করে নিও, কারণ ন্যারেশনের ক্ষেত্রে ভার্বটা একটু চেঞ্জ করতে হয়। গো অ্যান্ড গান ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। কিছু কিছু শব্দ আছে, গত ক্লাসে এই শব্দগুলো আনি নাই, এই ক্লাসে একটা শব্দ দিয়েছি ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে বসাতে হবে। কিছু কিছু অ্যাডভার্ব অফ টাইম যেগুলো আছে, যেমন টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, অর্থাৎ দিস বর্তমানের জন্য, দ্যাট মানে অতীত। অর্থাৎ আমরা যেহেতু সেন্টেন্সটা এখন যখন বলেছিল তখন বর্তমান ছিল, এখন অতীত হয়ে গেছে, এই জন্য কিছু ফর্ম চেঞ্জ করতে হবে। অ্যাডভার্ব অফ টাইম যেমন ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো তাহলে দ্য নেক্সট ডে, দিস তাহলে দ্যাট বসে। আরও অনেক শব্দ আছে, বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করা হবে। আশা করি তোমরা আমাদের যদি ক্লাসটা দেখো উপকৃত হবে, এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি।